ক্লাস 11 স্টুডেন্ট তোমাদের আজকে 7 তারিখ, আজ থেকে পরীক্ষা তো স্টার্ট হয়েছে। তাহলে ফিজিক্সের পরীক্ষা আছে সামনে। এই টোটাল ফিজিক্সের যে ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা আছে এর উপর ভিত্তি করে একটা হোল সিলেবাস, একটা সাজেশান, ঠিক আছে। এমসিকিউ এর উপর ভিত্তি করে সাজেশান, বুঝতেই পারছো এমসিকিউই থাকবে। এমসিকিউর মধ্যে কিছু কিছু তো নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, সেই টোটাল বিষয় আজকে নো অন্য কিছু, জাস্ট একটা সাজেশান, যে সাজেশানটা তোমরা দেখে গেলে তোমাদের অনেকটাই কাজে লাগবে, দেখবে ফলে মনে পড়বে, ঠিক আছে। ওকে, ফার্স্ট তাহলে শুরু করছি। আজকে যে সাজেশানগুলো দেওয়া আছে এখানে 23টা কোশ্চেন আছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো সবগুলোই এমসিকিউ। কী কী করে যাবে মোটামুটি একটা, যাতে তোমরা ভালোভাবে একটা নাম্বার পেতে পারো, তার একটা শর্ট টিপস, ঠিক আছে। ওকে, ফার্স্ট কি বলছে দেখো, প্রথম মাত্রা বার করতে হবে। কতগুলো মাত্রা তোমরা দেখে যাবে, সেই মাত্রাগুলো কী কী দেখে যাবে। প্রথম হচ্ছে বলের ঘাত, ঠিক আছে। বলের ঘাতের মাত্রা আমি পাশে লিখে রেখেছি, বলের ঘাত, ঠিক আছে। বলের ঘাতের মাত্রা কি mLt⁻², বা mLt ইনভার্স, এটা হচ্ছে বলের ঘাতের মাত্রা। আর কি দেখবে, বলের ভ্রামক, ঠিক আছে। বলের ভ্রামকের মাত্রা কি mL²T⁻², সান্দ্রতাঙ্ক এর মাত্রা, সান্দ্রতাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি যেটাকে বলে সান্দ্রতাঙ্ক ইটা, এর মাত্রা mL⁻⁻1 T⁻⁻1, ঠিক আছে। আচ্ছা, পীড়ন, পীড়ন মানে কি ফোর্স বাই এরিয়া, একক ক্ষেত্রে বলে প্রযুক্ত বলকে বলে পীড়ন, ঠিক আছে। আচ্ছা, পীড়ন যে মাত্রা সেটা কি mL⁻⁻1 আর T⁻⁻2, এটা হচ্ছে পীড়নের মাত্রা। আর কি দেখবে, লিন তাপ বা লেটেন হিট। লেটেন হিট বা লিন তাপ কাকে বলে, তোমরা লোয়ার ক্লাসে পড়েছো ছোটোবেলায়, যে তাপ, লেটেন হিট মানে কি লুকিয়ে থাকা তাপ, সেটাকে বলছে লেটেন হিট, বাংলায় বলা হয় লিন তাপ। বলছে যে তাপ কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বলছে লেটেন হিট বা লিন তাপ। যেমন 1 গ্রাম বরফকে যদি আমি 80 ক্যালোরি তাপ দিই, মনে করো 1 গ্রাম বরফ, আমি সেলসিয়াস প্রথম একটা 1 গ্রাম বরফ নিলাম, সেলসিয়াস থার্মোমিটার ঠিকালাম, দেখলাম টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। বরফটা টেম্পারেচার 0 ডিগ্রি হয় সেলসিয়াস টেম্পারেচার, লোয়েস্ট টেম্পারেচার। আচ্ছা, এখন বরফটাকে আমি 80 ক্যালোরি তাপ দিলাম 1 গ্রাম বরফকে, তাহলে কী হলো, বরফটা আস্তে আস্তে গলে 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 1 গ্রাম জলে পরিণত হলো। ওই 1 গ্রাম জল যখন হলো তখন আমি সেলসিয়াস থার্মোমিটার ঠেকালাম, তখনও দেখছি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যে 80 ক্যালোরি তাপটা আমি দিলাম, সেলসিয়াস থার্মোমিটার কী করছে, ভুলে গেছে, সে ধরতে পারেনি, কোথায় গেল সে তাপটা, লুকিয়ে গেছে। পরিবর্তনটা কী হলো না, বরফ ছিল মানে কঠিন ছিল, জলের কঠিন রূপ হচ্ছে বরফ, তাহলে বরফটা হয়ে গেল আস্তে আস্তে জল, তাহলে বরফটা জলে রূপান্তরিত হয়েছে 80 ক্যালোরি তাপ দিতে, ঠিক আছে। তাহলে এই যে 80 ক্যালোরি তাপ দিলাম সেটা কিন্তু সেলসিয়াস থার্মোমিটার শো করছে না, তাহলে এই যে লুকিয়ে গেল যেমন তাপটা, এই জন্য এটাকে বলছি লেটেন হিট বা লিন তাপ, ঠিক আছে। এখন লিন তাপের আমাদের যে মাত্রা সেটা কি L²T⁻²। এরপর একটা ভিবিআই গত বছরই পড়েছিল তোমাদের ক্লাস, আমাদের সেমিস্টার 1-এ পড়েছিল 11-এর, মহাকর্ষীয় বিভব এর মাত্রা কি, এটা পড়েছিল, তোমরা দেখে থাকবে। আচ্ছা, সেটা মাত্রা কি না L²T⁻², এটা হচ্ছে মহাকর্ষীয় বিভবের মাত্রা, ঠিক আছে। পরেরটা কি না মহাকর্ষীয় ধ্রুবক, নিউটনের সে মহাকর্ষ সূত্র মনে পড়ছে, F=gmm/r², সেখান থেকে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এর যে মাত্রা সেটা কি m⁻⁻1 L³ T⁻²। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টর্ক। টর্ক মানে কি বলছে, কোনো বস্তুর উপর দুটো কি সমপরিমাণ বল বিপরীত অভিমুখে যদি ক্রিয়া করে বস্তুটার ঘূর্ণন গতি সৃষ্টি করে তাকে বলে টর্ক। তাহলে টর্ক হচ্ছে এমন একটা বল যে বলটা প্রয়োগ হলে বস্তুর ঘূর্ণনের সৃষ্টি হয়, তাহলে টর্ক। আচ্ছা, টর্কের যে আমাদের ডাইমেনশন সেটা কী হবে mL²T⁻², আমি পাশাপাশি লিখে রেখেছি। তাহলে এই ডাইমেনশনগুলো মাত্রাগুলো তোমরা দেখে যাবে, আশা করি এর মধ্যেই মাত্রা থাকবে যা পড়বে, ঠিক আছে। আচ্ছা, গত বছর এর মধ্যেই পড়েছিল মহাকর্ষীয় বিভবের মাত্রা পড়েছিল, ডাইমেনশনটা পড়েছিল। সেকেন্ড যেটা সেটা হচ্ছে একই একক এবং মাত্রা, এমন কিছু দিয়ে দেবে, যেমন এমসিকিউ তো কোনগুলোর একক এবং মাত্রা একই সেম, এরকম যেমন কোশ্চেন, যেমন তাহলে একই একক এবং মাত্রা, তাহলে একক এবং মাত্রা দুটোই সমান, এমন কি কি আছে। নাম্বার 1, বলের ঘাত এবং ভরবেগ, এদের একক এবং মাত্রা সেম, বলের ঘাত এবং ভরবেগ। তাহলে মাত্রাটা কী হবে mLT⁻², mLT⁻1, ঠিক আছে। এটা হচ্ছে বলের ঘাত আর ভরবেগ, এদের দুজনের মাত্রা কিন্তু সমান, এককে সমান। ঠিক একই রকম হবে যে শক্তির মাত্রা, কার্যের মাত্রা, টর্কের মাত্রা এবং এদের একক সবগুলোই সমান। তাহলে শক্তি, কার্য, টর্ক এদের সবারই একক মাত্রা সমান, সেইটা কী হবে মাত্রাটা mLT ইনভার্স, ঠিক আছে। আরেকটা কি আছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা একক যা হবে, ত্বরণের মাত্রা একক তাই হবে, সেইটা কি হবে L⁻²। আর কি আছে, মহাকর্ষীয় বিভব এবং লেটেন হিট বা লিন তাপ এদের মাত্রা এবং একক সমান, সেটা কি L²T⁻²। তার বিষয়টা ক্লিয়ার। তাহলে একক মাত্রা সমান,
কোনগুলো বলে 4টে অপশন দেওয়া আছে। সেখানে যদি বলের ঘাত ভরবেগ থাকে তাহলে তুমি বলে দেবে বলের ঘাত এবং ভরবেগ এই দুটোরই একক মাত্রা সমান, ঠিক আছে, এরকম একটা অপশন থাকবে। যাই হোক, পরে কোশ্চেন নেক্সট যেটা সেটা বলছে যে যদি বল ক্যাপিটাল এফ, দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল, সময় যদি ক্যাপিটাল টি হয়, এগুলো যদি মৌলিক রাশি হয়, তাহলে বল ক্যাপিটাল এফ, দৈর্ঘ্য ক্যাপিটাল এল, সময় ক্যাপিটাল টি মৌলিক রাশি হলে ভরের মাত্রা হবে ড্যাশ, ঠিক আছে। এই ধরনের একটা কোশ্চেন কিন্তু আসার জন্য একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বেশি অনেক ইয়েতে এসছে, টেস্ট পেপার তোমাদের এসছে, তোমরা দেখে থাকবে। সেটা কী হবে না, অ্যান্সারটা আমি এখানে লিখে রেখেছি, তোমরা একটু করে নেবে, এফ এল টু দি পাওয়ার -1 টি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা সেটা কি তাৎপর্যপূর্ণ সংখ্যা, ঠিক আছে, সিগনিফিকেন্স ফিগার, এখান থেকে তো একটা কোশ্চেন পড়ে, তাহলে সেইখান থেকে একটা বলা আছে, বলছে এই যে সংখ্যাটা দিয়েছে না 11.18 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা এর সার্থক অঙ্কের সংখ্যা কটা, মানে এই সংখ্যাটাতে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে। প্রথম একটা টিপস বলে দিচ্ছি, সেটা মাথায় রাখবে, যদি কোথাও 10 টু দি পাওয়ার 6 থাকে, 10 টু দি পাওয়ার 2 থাকে, 10 টু দি পাওয়ার 5 থাকে, ভূত থাক 10 টু দি পাওয়ার, এখানে যেটা থাকবে সেটা সিগনিফিকেন্স ফিগারের মধ্যে তুমি আনবে না কখনো, মনে করবো ওটা নেই। সিগনিফিকেন্স কার হবে, শুধু নাম্বারের। এবার দেখবো এই যে নাম্বারটা তাহলে কী আছে, তাহলে যদি 10 টু দি পাওয়ার সামথিং থাকে সেটাকে আমি সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে আনছি না, মানে সার্থক সংখ্যার মধ্যে আনছি না। আমি দেখবো কি সংখ্যাটা কী আছে, 11.18। দেখবে এর টিপস কি বলছে, বাঁ দিক থেকে যাব, অশূন্য সংখ্যা থেকে শুরু করব, যতগুলো সংখ্যা আছে ততগুলো হচ্ছে সার্থক সংখ্যা। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাব, অশূন্য সংখ্যা থেকে শুরু করব, অশূন্য সংখ্যা মানে শূন্য সংখ্যা হলে সেটাকে ধরবো না, যেখানে অশূন্য সংখ্যা শুরু হবে সেখান থেকে ক্যাচ করব। দেখো বাঁ দিক থেকে যাচ্ছি, প্রথম এখানে কত শূন্য আছে, শূন্য নেই, তাহলে প্রথমেই পেয়ে গেছি অশূন্য সংখ্যা, কী কী আছে, 11, মানে কটা অঙ্ক, দুটো অঙ্ক, 18, এটাও কটা অঙ্ক, দুটো অঙ্ক, তাহলে টোটাল কত 1 1 2 3 4, তাহলে সার্থক সংখ্যা কটা হলো 4। বিষয়টা ক্লিয়ার, আমি যেটা বললাম ওইটা এইটাতে বুঝতে পারবে। দেখো কি বলছি, টিপস কি, প্রথম দেখো বলা আছে 0.05100 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমি কি বলেছি 10 টু দি পাওয়ার যাই থাক সেটাকে সার্থক সংখ্যার মধ্যে আনবো না, বিষয় ক্লিয়ার, ব্যাস। তাহলে এইটা 10 টু দি পাওয়ার ভূত আছে, আমার জানার দরকার নেই, ওটা আনছি না। সংখ্যাটা কি আছে না 0.05100। টিপসটা কি, শর্ট টিপসটা কি বলছে, বাঁ দিক থেকে ডান দিকে যাব, মানে এই দিক থেকে এই দিকে যাব, শূন্য থাকলে সেটাকে বাদ দেবো, যেখানে অশূন্য সংখ্যা শুরু হচ্ছে সেখান থেকে গুনতে শুরু করব, কটা অঙ্ক আছে। দেখো বাঁয়ে কি আছে শূন্য, তাহলে এটা নিচ্ছি না, তারপরে কি আছে দশমিক নিচ্ছি না, তারপরে কি আছে শূন্য নিচ্ছি না, তারপরে কি 5 পেলাম, 5টা কি অশূন্য সংখ্যা, তাহলে যেখানে অশূন্য সংখ্যা শুরু হবে সেখান থেকে নিতে শুরু করব। তাহলে এখান থেকে কটা অঙ্ক আছে দেখবো, ঠিক আছে, তাহলে 5 একটা অঙ্ক, একটা অঙ্ক, দুটো হলো, 0 0 3টে 4টে, তাহলে কটা অঙ্ক, 4টে অঙ্ক, তাহলে সংখ্যাটায় তাৎপর্যপূর্ণ সংখ্যা কত না 4। বিষয়টা ক্লিয়ার, আশা করি আমার ভিডিওটা দরকার হলে একবার দেখে নেবে, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যেত তোমাদের। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন, বলছে একটা গোলকের ব্যাসার্ধ নির্ণয়ের, এটা একটা শর্ট টিপস বলছে। দেখো বলছে একটা গোলকের ব্যাসার্ধ নির্ণয়ের, ঠিক আছে, 2% ত্রুটি হলে, একটা গোলক তার ব্যাসার্ধ নির্ণয়ে 2% ত্রুটি হলে আয়তন পরিমাপের ত্রুটি হবে %। যদি বলা থাকে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যা দেওয়া থাকুক, ঠিক আছে, আয়তন কি হবে, যদি আয়তন বলে তার দ্বিগুণ করে দেবে, চোখ কান বুঝে, আর জানার দরকার নেই। তাহলে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত না 2%, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কত হবে, ওকে 2 দিয়ে গুণ করে দাও, ব্যাস, তাহলে কত হবে 4%। যদি এটা 3% থাকতো তাকে 2 দিয়ে গুণ করে দাও 6%, যদি 4% থাকতো তাকে 2 দিয়ে গুণ করে দাও 8%, তাহলে চোখ কান বুঝে বসিয়ে দিবে, এইসব জানার দরকার নেই কিছু, ঠিক আছে। কী করে হলো আমার ঠিক ইয়েগুলো দেখবে, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে, বড় যে ভিডিওগুলো আছে কী করে বার করতে হয় সেখানে পেরে যাবে। আমি শর্টকাট টিপসগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি যদি দেওয়া থাকে, আয়তন নির্ণয় ত্রুটি বার করতে পারে, সেক্ষেত্রে কী করবো, ব্যাসার্ধ নির্ণয় ত্রুটিটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, ব্যাস, সমস্যা মিটে গেল, ব্যাস। সেটাই 4টে অপশনের মধ্যে দেবে, একটা পেয়ে যাবে, ব্যাস। পরে কোশ্চেন, পৃষ্ঠ টান এসআই একক কী, পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। সারফেস টেনশন কি, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলকে বলা হয় সারফেস টেনশন, ঠিক আছে। তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ দ্যাট ইকুয়াল সারফেস টেনশন, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, মানে কি বলবো না বল বাই দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এসআই একক কী হবে, বল বাই দৈর্ঘ্য, বলের একক কি নিউটন, দৈর্ঘ্যের একক কি মিটার, তাই নিউটন পার মিটার, এটা হচ্ছে একক। আচ্ছা, পরে কোশ্চেন যেটা সেটা হচ্ছে এ হচ্ছে একটা ভেক্টর, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কত। মনে করে এ একটা ভেক্টর দিয়ে দিল, বলছি এর অভিমুখে একক ভেক্টর বার করতে বলছি, যদি একক ভেক্টর বার করতে বলে সেক্ষেত্রে একক ভেক্টরকে আমরা কি বলি, এন ক্যাপ সমান কত, ভেক্টর এ বাই মড এ। বিষয়টা ক্লিয়ার, ভেক্টর এ বাই মড এ হয়েছে।
আচ্ছা, এইভাবে তোমরা একক ভেক্টর তো বের করেছো এর আগে, একই রকম সিস্টেম, ঠিক আছে। পরে কোশ্চেন সেটা হচ্ছে প্লাস থেকে তোমাদের কিন্তু অনেকগুলো কোশ্চেন পড়ে, যে কোনো একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে একটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে দিই, তখন যে বস্তুটাকে ছুঁড়ে দিলাম সেটা হয়ে গেল প্লাস। যদি এটাকে আমি ছুঁড়ে দিই তাহলে একটা কোণ করে ভূপৃষ্ঠের সঙ্গে, সেইটা হয়ে গেল প্লাস, ঠিক আছে। এখন প্লাসের ক্ষেত্রে কি দেখা যায়, যখন একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় তখন বস্তুটাকে আমি যে গতিবেগে ছুঁড়লাম, এই গতিবেগটা দুটো উপাংশে ভাগ হয়। একটা উপাংশ কী করে বস্তুটাকে উপরে তোলে, আর একটা উপাংশ কী করে বস্তুটাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। অর্থাৎ এই গতিবেগটা দুটো উপাংশে ভাগ হয়, একটা হচ্ছে উলম্ব উপাংশ, একটা হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ। এই উলম্ব উপাংশটা বস্তুটাকে উপরে তুলে, আর একটা অনুভূমিক উপাংশ কী হয় না, বস্তুটা যখন পড়ে তখন আমার কাছ থেকে অনেকটা দূরে সরে যায়, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। তা সেরকম একটা আমাদের প্লাসের ক্ষেত্রে বিষয়, সেটা হচ্ছে মনে করে একটা বস্তুকে যদি ছুঁড়ে দেওয়া হয় ভূপৃষ্ঠের সঙ্গে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে, তাহলে ভূপৃষ্ঠের সঙ্গে যদি দেখো একটা বস্তুকে গতিবেগে ভূপৃষ্ঠের সঙ্গে আলফা কোণ করে উপরের দিকে যদি ছুঁড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটা সর্বোচ্চ যতটা উচ্চতা উঠবে তার রাশিমালা সেটা কত না, সর্বোচ্চ হাইট যদি এইচ হয় তাহলে এই সময় কত ইউ² sin² α/2g। তাহলে প্লাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার রাশিমালা এই সমান কত ইউ² sin² α/2g, যেখানে ইউ হচ্ছে প্লাসের গতিবেগ, মানে যে গতিবেগে তুমি ছুঁড়েছো, আর আলফাটা কি না ভূপৃষ্ঠের সঙ্গে কত কোণ করে ছুঁড়েছো সেটা হচ্ছে আলফা, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর যেটা সেটা হচ্ছে টি মানে কি, টি মানে টাইম অফ ফ্লাইট, উত্থিতকাল, উড্ডয়নকাল, চলনকাল। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি ছুঁড়ে দিই তাহলে বস্তুটা কি হয় এইভাবে যে এইভাবে পড়ে, এই যতক্ষণ মানে আমি ছুঁড়া থেকে যতক্ষণ ভূপৃষ্ঠে স্পর্শ করলো আগে পর্যন্ত, অর্থাৎ কোনো বস্তুকে ছুঁড়ে দিলে বস্তুটা যতক্ষণ বাতাসে ভেসে থাকে ভূপৃষ্ঠ স্পর্শ করার আগে মুহূর্ত পর্যন্ত টোটাল যে টাইম, সেই টাইমটাকে বলে টাইম অফ ফ্লাইট, দ্যাট ইজ কল টি। আচ্ছা, টি সমান কত না 2u sin α/g, যেখানে জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ইউটা হচ্ছে কত গতিবেগে ছুঁড়েছো সেটা, আর আলফা হচ্ছে কত কোণ করে ছোড়া হয়েছে। পরে যেটা যাবো সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, যেটাকে আর দিয়ে ডিনোট করা হয়। আর মানে কি বলছে কোনো একটা বস্তুকে যদি ছুঁড়ে দিই তাহলে বস্তুটা কী হবে এইভাবে যে পড়ে, যখন পড়লো মানে একটা ঢিলকে তুমি ছুঁড়ে দিলে বা কলমটাকে আমি ছুঁড়ে দিলাম, তাহলে এইভাবে যে এইভাবে পড়ছে, এই যে যাচ্ছে এই যে পথটা এটাকে বলছে পাশের সঞ্চার পথ। পাশের সঞ্চার পথ মানে কি বস্তুটাকে যে ছুঁড়লে কোনো একটা বস্তুকে যদি একটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে দিই সেই বস্তুটাই হয়ে গেল প্লাস। তাহলে এই সঞ্চার পথ মানে কি বস্তুটা যেভাবে যে পড়লো এই যে পথটা, এই পথটা হচ্ছে প্লাসের সঞ্চার পথ। এটা কেমন অধিবৃত্তাকার হয়, ঠিক আছে, এমসিকিউ যদি পড়ে তাহলে তোমরা করতে পারবে। এখন দেখো যে যখন ঢিলটা পড়লো বা এই কলমটা যখন দূরে সরে যেয়ে পড়লো, আমার কাছ থেকে কতটা দূরে সরে গেছে সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, সেটাকে আর দিয়ে ডিনোট করায়। দেখা গেছে আর সমান কত না ইউ² sin 2 α/g। মাথায় রাখবে যে একটা রকেট, একটা বোমা, একটা কামানের গোলা, ঠিক আছে, এদেরকে কত গতিবেগে ছুঁড়লে সর্বোচ্চ, কত ভূপৃষ্ঠের সঙ্গে কত অ্যাঙ্গেল করে ছুঁড়লে সর্বোচ্চ দূরত্বে যেয়ে পড়বে। তার একটা মিসাইলকে অনেক সময় একটা শর্ট কোশ্চেন পড়ে যে একটা মিসাইলকে ভূপৃষ্ঠের সঙ্গে কত কোণ করে ছুঁড়লে সর্বোচ্চ দূরত্বে যেয়ে পড়বে, তাহলে সেটা কত হবে না আলফার মানটা এখানে বসাবে। দেখো আর সমান কত ইউ² sin 2 α/g। এখন আলফা যদি 45 ডিগ্রি হয় তাহলে কত হবে না 45 × 2 = 90। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে সাইন থিটার মানটা ম্যাক্সিমাম পাচ্ছি, সাইন 90 ডিগ্রি মান কত 1, সেক্ষেত্রে আর সমান কত u²/g, ঠিক আছে। অর্থাৎ একটা বস্তুকে যদি সর্বোচ্চ 45 ডিগ্রি কোণ করে ছুঁড়ে দেওয়া হয় তাহলে সর্বোচ্চ দূরত্বে যেয়ে পড়বে। তাহলে হরাইজন্টাল রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু পেতে গেলে অ্যাঙ্গেলটা হতে হবে 45 ডিগ্রি, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম পড়ে অনেক সময়, এগুলো দিয়ে কিছু এমসিকিউ দেয়, ঠিক আছে। আচ্ছা, পরেরটা যেটা প্লাসের সঞ্চারপথ হলো ড্যাশ অধিবৃত্তাকার প্যারাবোলিক, ঠিক আছে, ওকে। আচ্ছা, পরে কোশ্চেন 8 নম্বর কোশ্চেন বলছে দুটো কোণার বেগ, দুটো কোণা তাদের বেগ, বেগ মানে কি বুঝতে পারছো ভেক্টর রাশি বেগ। কোনো বস্তু একটা নির্দিষ্ট অভিমুখে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছে ওই বস্তুর ভেলোসিটি বা গতিবেগ, ঠিক আছে। আর গতিবেগ যেহেতু ভেক্টর রাশি তাহলে বলছে যে দুটো বস্তুর গতিবেগ একটা v1 একটা v2, ওই জন্য ভেক্টর চিহ্নগুলো দেওয়া আছে, হলে প্রথম কোণার সাপেক্ষে দ্বিতীয় কোণার আপেক্ষিক গতিবেগ কত। তাহলে দুটো কোণার গতিবেগ v1 এবং v2 হলে প্রথম কোণার সাপেক্ষে দ্বিতীয় কোণার আপেক্ষিক গতিবেগ রিলেটিভ ভেলোসিটি বার করতে বলছে। একটা শর্ট টিপস বলছি, যার সাপেক্ষে বলবে সেটা বিয়োগ করে দেবে, ব্যাস, অপরটা থেকে বিয়োগ করবে। তাহলে আপেক্ষিক গতিবেগ বার করতে বলে যার সাপেক্ষে বলবে অপরটা থেকে সেটা বিয়োগ। তাহলে কি বলছে প্রথমটার সাপেক্ষে মানে v1 এর সাপেক্ষে যার সাপেক্ষে সেটা বিয়োগ, তাহলে আপেক্ষিক গতিবেগ কত v সমান কত v2 - v1। দেখো যদি বলে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ, দ্বিতীয় বস্তুর সাপেক্ষে যদি বলতো তাহলে কি করতাম যার সাপেক্ষে সেটা বিয়োগ করতাম, তাহলে v1 - v2 করতাম। এখানে বলছে প্রথম বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর গতিবেগ কত v1, যার সাপেক্ষে বলে সেটা বিয়োগ, তাহলে v2 - v1, তাহলে v সমান v2 - v1। আচ্ছা, নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন। দেখো বলছে ন্যূনতম পথে স্রোতযুক্ত নদী পার হওয়ার সময়
মানে একটা নদীতে স্রোত আছে, তাহলে নদীটা আমি ওপার থেকে এপারে আসবো, তাহলে ন্যূনতম কত সময়ে আমি কি বলছে ন্যূনতম পথে মানে সবচেয়ে কম পথ অতিক্রম করব। ঠিক আছে, নদীতে স্রোত আছে, আমি নৌকা নিয়ে এপার থেকে ওপারে যেতে চাইছি। ঠিক আছে, তাহলে ন্যূনতম পথে মানে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করব কত সময়, সেই সময়টা এটি হয়। টি সমান কত, d/√v1² মাইনাস v2², যেখানে ডিটা কি নদীটার চৌড়া, কতটা চৌড়া সেটা হচ্ছে ডি। আচ্ছা, আর v1টা কি নৌকার বেগ, আর v2 কি স্রোতের বেগ। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, ডাইরেক্ট এমসিকিউ দিতে পারে। আচ্ছা, আমি ওই জন্য কিছু কিছু জিনিস রেখেছি, যেমন পাসের ক্ষেত্রে এইচের এইটা ধরে একটা নিউমেরিক্যাল প্রবলেম দেবেই। ঠিক আছে, প্লাসের হয় এইচ বার করতে বলবে, মানে টি বার করতে বলবে, নাহলে আর বার করতে বলবে। ঠিক আছে, আর সঞ্চয়পত্রের সমীকরণটা কেমন, অধিবৃত্তাকার কেমন, সেটা তোমাদের একটা এমসিকিউ দিতে পারে। আচ্ছা, পরে কোশ্চেন যেটা সেটা 10 নম্বর কোশ্চেন, বলছে একটা বস্তুর গতি ত্রিমাত্রিক হলে ত্বরণ হবে ড্যাশ। বলছে একটা বস্তুর গতি যদি ত্রিমাত্রিক হয়, তাহলে বস্তুটার গতি ত্রিমাত্রিক যদি হয়, ত্বরণ হবে ড্যাশ, ত্বরণ হবে একমাত্রিক। মাথায় রাখো, এটা হচ্ছে তার অ্যান্সার। পরে কোশ্চেন, ওবাদে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্র ড্যাশ হয়। ওবাদে একটা বস্তু পড়ছে, ওবাদে পড়ছে মানে কি ফ্রি ফল ফ্রম রেস্ট, অর্থাৎ একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দিই, তাহলে বস্তুটা যদি বিনা বাধায় নিচে পড়ে, তখন সেটাকে বলছে ফ্রি ফল ফ্রম রেস্ট, ওবাদ অবতরণ। সেই রকম একটা কোশ্চেন যে ওবাদে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্র ড্যাশ কেমন হয়, সময় অক্ষের সমান্তরাল। তাহলে ত্বরণ সময় লেখচিত্রটা কেমন হবে, সময় অক্ষের সমান্তরাল। পরে কোশ্চেন 11 নম্বর কোশ্চেন 11, গতিশীল কণার গতিবেগ ও তাৎক্ষণিক বেগ কখন সমান হবে। বলছে গতিশীল একটা কণার গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ কখন সমান হবে। ঠিক আছে, একটা বস্তু একটা গতিবেগে যাচ্ছে, তার গড় বেগটা এবং তাৎক্ষণিক বেগ কখন সমান হবে, বস্তুটা যদি সমবেগে চলে তখন সমান হবে। বিষয়টা ক্লিয়ার? পরে কোশ্চেন 12 মানে 12, কমপক্ষে ড্যাশটি একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হবে। বলছে কমপক্ষে কটা একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হয়, অ্যান্সারটা হচ্ছে দুটো একতলীয় ভেক্টরের, মিনিমাম দুটো একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হয়। বিষয়টা ক্লিয়ার? পরে কোশ্চেন আবার বলা আছে, এ একটা ভেক্টর যার মান বলেছে 2i + 3j, বি একটা ভেক্টর যার মান বলছে i + j, বি বরাবর এর উপাংশ কত। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম ভেক্টর থেকে তোমাদের একটা আসে। আমি অঙ্কটা একটু বড় হবে ওই জন্য এখানে আমি করিনি, যে সাজেশন করছি। অ্যান্সার হবে যেটা, সেটা হচ্ছে 5/√2, এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, পরে কোশ্চেন 13 নম্বর 13, একটা প্রাসের প্রক্ষেপ কোণের কোনো পরিবর্তন না ঘটিয়ে কি বলছে, বলছে একটা প্রাসের মানে একটা বস্তুকে ছুঁড়ে দিয়েছি, বলছে প্রক্ষেপ কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুঁড়লে সেটা হচ্ছে প্রক্ষেপ কোণ, মানে এখানে আলফাটা হচ্ছে প্রক্ষেপ কোণ। বলছে একটা প্রাসের প্রক্ষেপ কোণের কোনো পরিবর্তন না ঘটিয়ে প্রক্ষেপ দুটি 2% বৃদ্ধি করলে সর্বোচ্চ উচ্চতা কত। কী বার করতে বলছে, একটা অঙ্ক দিয়েছে সর্বোচ্চ উচ্চতা, সেই দিয়ে কী আছে দেখো, এই সমান কত, ইউ স্কয়ার সাইন স্কয়ার α/2g। কী বলছে, বলছে আলফাটাকে চেঞ্জ করা হয়নি, বলছে কি আলফাটাকে চেঞ্জ করে আলফাটা যা ছিল তাই, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়লে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোঁড়া হলো। বলছে গতিবেগটা মানে এই ইউটা মানে দ্রুতিটা, এইটা যদি দ্বিগুণ করে দেওয়া হয়, ঠিক আছে, এইটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে এইচের ভ্যালুটা কত হবে। মাথায় রাখো, যদি এটাকে দ্বিগুণ করে দেওয়া হয় মানে দ্রুতিটা মানে ইউটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় অ্যাঙ্গেলটাকে ফিক্স রেখে, তাহলে এটা কত গুণ বাড়বে উচ্চতাটা, 2 তার হোল স্কয়ার, মানে যত গুণ তার বর্গ করে দিবে, ব্যাস আর কিছু নয়। যদি দ্বিগুণ করতে হয় তাহলে 2 তার হোল স্কয়ার, উচ্চতা বৃদ্ধি পাবে, কত হবে 4, 2 তার হোল স্কয়ার মানে 4। যদি 3 গুণ বৃদ্ধি করা হয়, ইউটা 3 গুণ বাড়িয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে কত হবে না 3 তার হোল স্কয়ার মানে 9 গুণ, 9% বৃদ্ধি পাবে, এরকম। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরে কোশ্চেন 14 নম্বর, বলছে i + j এবং j - k ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, এইটা তোমরা নিজেরা করবে, দেখবে 60 বেরোবে। আচ্ছা, পরে কোশ্চেন এটা 0.5i + 0.8j প্লাস CK, বলছে একক ভেক্টর হলে C এর মান কত। এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায়ই পড়ে পরীক্ষায়, মানে প্রায় আসে, এবারেও আসতে পারে, সেরকম একটা কোশ্চেন। 0.5i + 0.8j প্লাস CK, বুঝতেই পারছো। আচ্ছা, একটা একক ভেক্টর যদি হয়, ঠিক আছে, তাহলে C এর মান কত, এটা হচ্ছে বার করতে হবে। C এর মান যেটা বেরোবে সেটা হচ্ছে √0.01। তোমরা এটা কষে নিবে, এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবারে পরীক্ষার জন্য। ঠিক আছে, পরে কোশ্চেন যেটা যাবো সেটা হচ্ছে 15 নম্বর 15 নম্বর কোশ্চেন। সেটা কি বলছে দেখো, বলছে এ বি এর কোন মানের জন্য, এ আর বি, বলছে এই দুটোর কোন মানের জন্য ai ক্যাপ প্লাস বি জে ক্যাপ এই ভেক্টরটা i + j এর উপর লম্ব হবে।
এই কোশ্চেনটাও কিন্তু তোমরা দেখবে এবছরের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্সার যেটা বেরোবে এর মানটা হবে 1/√2 আর বি এর মানটা হবে -1/√2, ঠিক আছে। এখানে একটা দেখো এই যে লেখচিত্রটা দেখতে হবে না, দেখো এই যে লেখচিত্রটা, এই অংশটা, এই লেখচিত্রটা, ঠিক আছে, এটা কি, এই লেখচিত্রটা কী কে নির্দেশ করে, এরকম একটা কোশ্চেন তোমাদের পড়বে কিন্তু। একটা লেখচিত্র দিয়ে দিবে, 4টে অপশন দেওয়া আছে, দিয়ে বলছে এই লেখচিত্রটা কি কোনটাকে প্রমাণ করে। তাহলে এই যে লেখচিত্রটা দেখতে পাচ্ছ, স্মরণ সময় লেখচিত্র, এই স্মরণ সময় লেখচিত্রের এই যে গ্রাফটা, এটা কি প্রমাণ করে না সুষম গতিবেগের নির্দেশ করে, ঠিক আছে। এরকম এই কোশ্চেনটাই ইম্পর্টেন্ট, ওই জন্য আমি এটা লিখে রেখেছি পাশে, ঠিক আছে। তোমরা একটু ইনসার্ট করবে, করে একটু দেখে নেবে বিষয়টা। পরে কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, যে প্লাসের ক্ষেত্রে কোন রাশিটা অপরিবর্তিত থাকে। প্লাসের ক্ষেত্রে কোন রাশিটা অপরিবর্তিত থাকে, যা প্লাস মানে কি, একটা বস্তুকে যদি ছুঁড়ে দিই তখন বস্তুটাকে একটা গতিবেগে তো আমি ছুঁড়বো, একটা অ্যাঙ্গেল করে একটা গতিবেগে যদি কোনো বস্তুকে ছুঁড়ে দিই তাহলে সেই বস্তুটাকে বলছে প্লাস। এখন বস্তুটা যখন ছুঁড়ে দিলাম তখন বস্তুটা কী হবে, উপর দিকে উঠতে থাকবে, উপর দিকে যে উঠছে সেটা হচ্ছে উলম্ব গতিবেগ, মানে ইউ সাইন আলফা। যদি ইউ গতিবেগে ছুড়ি তাহলে ইউ সাইন আলফা বস্তুটাকে উপরে তুলছে, আর হরাইজন্টালভাবে যে গতিবেগটা সেটা হচ্ছে ইউ কস আলফা, এটা বস্তুটাকে সামনের দিকে নিয়েছে। এই ইউ কস আলফা হচ্ছে অনুভূমিক বেগ, ঠিক আছে। এখন ইউ সাইন আলফা উপর দিকে যত উঠবে তত অভিকর্ষ বল কী করবে, ইউ সাইন আলফাটাকে কমানোর চেষ্টা করবে, যার ফলে ইউ সাইন আলফা আস্তে আস্তে কমতে কমতে 0 হয়ে যাবে। ওই যে প্লাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ইউ সাইন আলফা 0, মানে উলম্ব বেগটা 0 হয়। বাট অনুভূমিক উপাংশ এবং অভিকর্ষ বল দুটো যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তাহলে এদের মধ্যে কোনো কাজ হবে না। তাহলে অ্যান্সারটা কী হবে, বেগের অনুভূমিক উপাংশ ধ্রুবক থাকে। তাহলে প্লাসের ক্ষেত্রে বেগের কোন উপাংশ ধ্রুবক, অনুভূমিক উপাংশ, মানে যেটা এইভাবে যায় এটা ধ্রুবক থাকে, উলম্ব দিক গতিবেগটা 0 হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? আমার বড় ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, প্লাসের সর্বোচ্চ বিন্দুতে দ্যুতি প্রাথমিক দ্যুতির অর্ধেক হলে আলফা কত। বলছে প্লাসের সর্বোচ্চ বিন্দুতে দ্রুতিটা যদি প্রাথমিক দ্যুতির অর্ধেক হয়ে যায় তাহলে আলফা কত, সেটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তোমরা করে দেখবে, এইটা বেরোবে, ঠিক আছে। পরে কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, দেখো কি বলছে, বলছে দুটো ভেক্টর প্রতিটার মান হচ্ছে পি, দুটো ভেক্টর তাদের প্রত্যেকটার মান পি এবং তাদের লব্ধিটাও পি, ঠিক আছে। তাহলে দুটো ভেক্টর প্রতিটির মান পি, লব্ধিও পি ভেক্টর তা যদি হয় তাহলে ভেক্টর দুটো মধ্যবর্তী কোণের মান কত। তাহলে দুটো ভেক্টর মনে করে, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, দুটো ভেক্টরের মান হচ্ছে পি, এও পি এও পি, এদের যে লব্ধি ভেক্টর সেটাও পি যদি হয়, তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত হবে না 120 ডিগ্রি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, পরে কোশ্চেন কি বলছে, ভেক্টর এ এবং ভেক্টর এ ক্রস বি এর মধ্যবর্তী কোণটা কত। এই কোশ্চেনটা আবার একটা ভিভিআই অনেক জায়গায় দিয়েছে দেখছি, ঠিক আছে। সেরকম একটা কোশ্চেন দিয়েছি, এ একটা ভেক্টর আর এ ক্রস বি একটা ভেক্টর, বলছে এ এবং এ ক্রস বি এই দুটো ভেক্টরের মধ্যে কোণটা কত, ঠিক আছে। সেই কোণটার মানটা কত হবে, π/2। বিষয়টা ক্লিয়ার? সেটা আছে π/2। আচ্ছা, পরে কোশ্চেন 18, নদীতে একটা নৌকা স্রোতের আড়াআড়িভাবে 8 কিমি/ঘন্টা গতিবেগে চলছে। নদীতে একটা নৌকা চলছে স্রোতের আড়াআড়িভাবে 8 কিমি/ঘন্টা গতিবেগে চলছে। নৌকার লব্ধি বেগ যদি 10 কিমি/ঘন্টা হয় তাহলে নদীর বেগ কত। এই ধরনের অঙ্ক কিন্তু একটা তোমাদের আসবে পরীক্ষায়, ঠিক আছে। নৌকার গতিবেগ এইখান থেকে। পরে কোশ্চেন, জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তিটা কি, মানে জেট ইঞ্জিন কোন কার্যনীতির উপর ভিত্তি করে কাজ করে। অ্যান্সারটা কী হবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, এর উপর ভিত্তি করে কাজ করে আমাদের জেট ইঞ্জিনের কার্যনীতি। বিষয়টা ক্লিয়ার? পরের কোশ্চেন একটা আনকমন কোশ্চেন, প্রতি বছর একটা করে দেয়, সেরকম একটা আনকমন কোশ্চেন অলরেডি আমি লিখে রেখেছি, যে ব্যাবিটিং কি। কী কোশ্চেনটা, ব্যাবিটিং। ব্যাবিটিং কি, সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণকে কমানো যে উপায় সেটা হচ্ছে ব্যাবিটিং। তাহলে ব্যাবিটিং কি, আনকমন একটু কোশ্চেন, এটা মাথায় রাখবে যে ব্যাবিটিং হচ্ছে যে সংকর ধাতুকে ব্যবহার করে ঘর্ষণ বলকে কমানোর যে উপায়, সেই উপায়টাকে বলছে ব্যাবিটিং। বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা, পরে কোশ্চেন যাচ্ছি, সেটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন। কি বলছে, বলছে 10 মিটার উচ্চতা থেকে একটা বলকে ফেলে দেওয়া হলো নিচে, বলটা নিচে বালতিতে পড়ে 1 মিটার ঢুকে গেল। মনে কর 10 মিটার উচ্চতা থেকে একটা বলকে, লোহার বলকে আমি ফেলে দিলাম, বলটা নিচে যখন পড়লো পড়ে 1 মিটার ঢুকে গেল, ঠিক আছে। 1 মিটার ঢুকে কী হলো, থেমে গেল। এক্ষেত্রে কি সংরক্ষিত হলো না ভরবেগটা সংরক্ষিত হলো। অ্যান্সারটা কী হবে, ভরবেগ। তাহলে এক্ষেত্রে কোনটা সংরক্ষিত থাকলো, ভরবেগ সংরক্ষিত থাকলো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, পরে কোশ্চেন 21। আচ্ছা, কি বলছে, বলছে এম ভর এবং 4m ভরের দুটো বস্তুর গতিশক্তি সমান হলে, এম ভর একটা বস্তুর ভর হচ্ছে এম আর একটা বস্তুর ভর হচ্ছে 4m, বলছে দুটো বস্তুর গতিশক্তি সমান যদি হয়ে যায় তাহলে রৈখিক ভরবেগের অনুপাত কত হবে।
আমরা জানি যে গতিশক্তিকে আমরা কি ধরি, পি ধরি, আর রৈখিক ভরবেগকে আমরা কি ধরি, আমরা গতিশক্তিকে আমরা কি ধরি, ই ধরি। গতিশক্তি ই আর রৈখিক ভরবেগকে আমরা কি ধরি, পি। তাহলে পি সমান কত, এম ইন্টু ভি, আর গতিশক্তি ই সমান কত, হাফ এম ভি স্কোয়ার। এই ই আর পি এর মধ্যে একটা রিলেশন আছে, মানে ভরবেগের সঙ্গে গতিশক্তির একটা সম্পর্ক আছে। ভরবেগ পি সমান √2mE, √2mE, যেখানে এমটা কি বস্তুর ভর আর ইটা কি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। তাহলে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক এটাই, পি সমান √2mE। সেইখান থেকে একটা কোশ্চেন বলছে, কি কোশ্চেন বলছে দেখো, বলছে এম এবং 4m ভরের দুটো বস্তুর গতিশক্তি সমান হলে রৈখিক ভরবেগের অনুপাত কত। অ্যান্সারটা যেটা হবে তোমরা বার করে নেবে ওই ফর্মুলা ধরেই, তাহলে অ্যান্সার বেরোবে দেখবে 1:2। ঠিক আছে, পরে কোশ্চেন যেটা 22 বলছে একটা গাড়ি রাস্তার বাঁকের মুখে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে একটা গাড়ি রাস্তা, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে একটা গাড়ি, বাঁকের মুখে গাড়িটার গতিবেগ কত, 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। রাস্তা এবং চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে রাস্তার বক্রতা ব্যাসার্ধ কত হলে গাড়িটা পিছলে পড়ে যাবে না। কি বলছি, বলছে একটা গাড়ি একটা রাস্তা দিয়ে বাঁক নেবে, ঠিক আছে, তাহলে গাড়িটা কত গতিবেগে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড গতিবেগে রাস্তায় চলছে। ঠিক আছে, এখন রাস্তা এবং চাকার মধ্যে ঘর্ষণ বল কত বলেছে, 0.5 হলে চাকার বক্রতা ব্যাসার্ধ কত হলে, ঠিক আছে, কি বলছে, রাস্তার বক্রতা ব্যাসার্ধ কত হলে আমাদের গাড়িটা ঠিক পিছলে পড়ে যাবে না। আমরা এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অলরেডি যে একটা গাড়ি যখন যায় পিছলে না পড়ার শর্ত, সেই পিছলে না পড়ার শর্ত মানে একটা বাঁকের মুখে গাড়িটা সর্বোচ্চ কত গতিবেগে গেলে গাড়িটা পিছলে পড়ে যাবে না, সেই গতিবেগটা যদি ম্যাক্সিমাম ভেলোসিটি হয় তাহলে ভিএম সমান কত, √μ/g। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, নাহলে কিন্তু অঙ্কটা পারবে না। দেখো এখানে সবই বলে দিয়েছে। তাহলে ভিম্যাক্স মানে একটা গাড়ি একটা বাঁক নেমে, রাস্তা দিয়ে যেতে যেতে বাঁক নেমে, তার সর্বোচ্চ কত গতিবেগে গেলে রাস্তায় বাঁক নিলে গাড়িটা পিছলে পড়ে যাবে না, তার শর্ত কি না, সর্বোচ্চ গতিবেগ যদি ভিম্যাক্স হয়, ভিম্যাক্স সমান কত, √μ/g। এখানে কি বার করতে হবে, রাস্তার ব্যাসার্ধ বার করতে হবে, মানে 8টা বার করতে হবে। কি বলা আছে, ভিম্যাক্সের মান দেওয়া আছে যে 10 মিটার পার সেকেন্ড, ভি এর মান দেওয়া আছে, মিউটা বলা আছে 0.5, জি মানে কি অ্যাক্সিলারেশন, ডিউটি গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ, তার মান আমরা জানি 9.8, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি তোমার বইয়ে বলে দেয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেটাই বসাবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবে, আর এর মানটা বার করতে হবে। এই হচ্ছে বিষয়। পরে কোশ্চেন 23, লাস্ট কোশ্চেন বলছে একটা রকেট, ঠিক আছে, একটা রকেটে 1 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি দহন হচ্ছে। একটা রকেটে 1 কেজি পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 1 কেজি করে জ্বালানি দহন হচ্ছে। ঠিক আছে, দহনজাত গ্যাস রকেট থেকে দহনজাত যে গ্যাসটা, সেটা গ্যাসটা কি রকেট থেকে কি হবে, 60 কিমি পার সেকেন্ড বেগে নির্গত হচ্ছে। রকেটের উপর প্রযুক্ত বল কত। ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা, পূর্বে মোট ভরবেগ পরে মোট ভরবেগটা এক থাকবে, সেটার উপর ভিত্তি করে এই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই।